যুদ্ধ যত গড়াচ্ছে ততই ইরানের মিসাইলের বৈচিত্র্য দেখে চমকে যাচ্ছেন সমর বিশেষজ্ঞরা। এর মধ্যেই নতুন এমন একটা বোমা ছুড়েছে ইরান, যা বিশ্বে এই প্রথম কোনো যুদ্ধে ব্যবহার করা হবে। ভাবুন তো, বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক এবং শক্তিশালী সামরিক জোট যদি মুহূর্তের মধ্যে পুরোপুরি অন্ধ হয়ে যায়, আর ঠিক সেই সময়েই পুরো বিশ্ব অর্থনীতির লাইফ সাপোর্টের সুইচটা যদি এমন একজনের হাতে চলে যায় যাকে ধ্বংস করার জন্য গত 11 দিন ধরে তারা পাগলের মতো বোমা ফেলছে। ইসরায়েলে ইরান পাল্টা হামলা চালিয়েছে। সারা রাত ধরে ইসরায়েলি ভূখণ্ডে ইরান 4 দফায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে এবং ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলোর প্রায় অর্ধেকই ছিল ক্লাস্টার ওয়ারহেড। পরিস্থিতি দেখেন, ইরানকে দ্রুত হারানোর কৌশল কাজ হয়নি। এখন প্ল্যান বিতে যেতে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। যখন এই খবর আসছে তখন পাশাপাশি খবর হচ্ছে এই মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের 17টি স্থাপনা ক্ষতিগ্রস্ত। যুদ্ধ যত গড়াচ্ছে ততই ইরানের মিসাইলের বৈচিত্র্য দেখে চমকে যাচ্ছেন সমর বিশেষজ্ঞরা। এর মধ্যেই নতুন এমন একটা বোমা ছুড়েছে ইরান, যা বিশ্বে এই প্রথম কোনো যুদ্ধে ব্যবহার করা হবে। এর মধ্যেই এক সাক্ষাৎকারে ইরানের গোয়েন্দা প্রধান জানিয়েছেন ইরান সবেমাত্র তাদের শক্তির 30% প্রয়োগ করেছে, আর তাতেই নাকানি চোবানি খেতে হচ্ছে ইসরায়েলকে। আরও চমক রয়েছে, ইরান জানিয়েছে 3 মাস আগে থেকেই তাদের কাছে এই আক্রমণের খবর ছিল, ফলে তারা তাদের পারমাণবিক গবেষণা ভাণ্ডার এবং খনিজ সম্পদ সম্পূর্ণ সুরক্ষিতভাবে গুপ্ত এলাকায় সরিয়ে ফেলেছে। অর্থাৎ প্রথম দুদিন ইসরায়েলের আক্রমণের নিটফল শূন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের উপরে গিয়ে এইভাবে যে ইরানের গুপ্তচর সংস্থা তাদের নাক কেটে দেবে তা বুঝতে অনেকটা দেরি করে ফেলেছেন ট্রাম্প এবং নেতানিয়াহু। ওদিকে জেনিভায় ইউরোপিয়ান ইউনিয়নের 3 বৃহৎ শক্তির সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক আপাতত নিষ্ফল হলেও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আশা ছাড়ছেন না। তবে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি জানিয়েছেন তারা আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় বসবেন না, কারণ আমেরিকা ইসরায়েলের পাশে আছে আর তারা কোনো রকম সমঝোতায় যেতে চায় না। আর পাকিস্তানকেও কড়া বার্তা দিয়েছে ইরান। তারা বলেছে যুদ্ধে কোনো তৃতীয় পক্ষ জড়িয়ে পড়লে তার ফল কিন্তু হবে ভয়ঙ্কর। তবে যুদ্ধের আবহে সবথেকে চমকপ্রদ আরও যে দুটো তথ্য রয়েছে তার একটি চীন সংক্রান্ত। খবরে চীন থাকলেও সেখানে ভারতের নামও জড়িয়ে যাচ্ছে। অন্য খবরটি রয়েছে রাশিয়াকে নিয়ে। সম্ভবত এই প্রথম এত স্পষ্টভাবে প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন ইরানের শাসক বদল কোনো মতেই কাম্য নয়। তারা এই বিষয়টি সিরিয়াসলি নিচ্ছেন। যুদ্ধের 9ম দিনের এই এপিসোডে যুদ্ধের আপডেট ছাড়াও এইসব চমকপ্রদ খবর এবং তার বিশ্লেষণ জানাবো আগামী কয়েক মিনিটে। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে পৌঁছে দেবেন আরও মানুষের কাছে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। জমিতে যখন তখন আছড়ে পড়তে পারে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র, কিন্তু সেসব উপেক্ষা করে হাজারে হাজারে লাখে লাখে ইরানবাসী শুক্রবার রাস্তায় নেমে এসেছেন নামাজ পড়তে। তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে দেখা গেছে সাধারণ মানুষের বিপুল জমায়েত। একই সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া এবং প্লাকার্ড হাতে নিজের দেশের সমর্থনে স্লোগান দিয়েছেন তারা। আর ঠিক উল্টো চিত্র দেখা গেছে ইসরায়েলের রাস্তায়। সেখানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্লাকার্ড হাতে রাস্তায় নেমেছেন বিক্ষুব্ধ ইসরায়েলবাসী। তাদের মুখে স্লোগান শোনা গেছে, উই আর সরি ইরান, আমরা দুঃখিত ইরান। তবে শুধু ইসরায়েলের ভেতরেই নয়, ইয়েমেন সমেত আরব দুনিয়ার অন্য দেশেও ইরানের প্রতি সমর্থন বাড়ছে। ইয়েমেনের মানুষও এই যুদ্ধের বিরুদ্ধে পথে নেমে এসেছেন। প্রতিবাদ হয়েছে ভারত এবং বাংলাদেশেও, এবং খাস মার্কিন মুলুকেও। ইয়েমেনের এক প্রভাবশালী গোষ্ঠীর নাম হুথি গোষ্ঠী। তারা দেশটির সশস্ত্র বাহিনীর একটি প্রভাবশালী অংশ। তারা তাদের সমর্থন জানিয়েছে ইরানকে। হুথি নেতৃত্বাধীন আনসারুল্লাহর সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আল বাকিতি ঘোষণা করেছেন ইয়েমেন ইরানের পাশেই দাঁড়াবে। হুথিরা ইরানের সমর্থনে ইসরায়েলের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছে বলেও জানা গেছে। ইসরায়েলের পাশে আমেরিকা সমেত আরব মুলুকের কয়েকটি দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের প্রভাবশালী দেশগুলির সমর্থন প্রথম থেকেই আছে। তবে আমেরিকা ছাড়া কেউই অবশ্য তেমন সক্রিয়ভাবে তাদের পাশে নেই। কিন্তু ইরান বিভিন্ন দেশের সাধারণ মানুষের যে বিপুল সমর্থন পেতে চলেছে তা অস্বস্তি বাড়িয়েছে ট্রাম্প এবং নেতানিয়াহুর। ইরানের এই জনতার পাশে খোলামেলাভাবে এসে গেছে বিশ্বের মহাশক্তিধর দুটি দেশ চীন এবং রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইরানে কোনো রকম শাসক বদল তিনি সহ্য করবেন না। আর চীন তো চিরকালই রহস্যময়। কোনো হইহট্টগোল বিবৃতির ধারে কাছে না গিয়ে একেবারে নিঃশব্দে চীন থেকে একাধিক বোয়িং 747 বিমান গত কয়েকদিন ধরে ইরানের দিকে উড়ে যাচ্ছে। আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইও জানে না তেহরানকে ঠিক কিভাবে যুদ্ধাস্ত্র সরবরাহ করছে চীন। খবরে জানা গেছে 14 জুনের পর থেকে ফ্লাইট রাডার 24 অন্তত 5টি চীনা বিমানকে চিহ্নিত করেছে, যেগুলো চীন থেকে কাজাকস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান হয়ে ইরানে পৌঁছেছে। রহস্য বাড়িয়েছে এই বিমানগুলির চূড়ান্ত গন্তব্য। ইরান থেকে তা পৌঁছে গেছে ইউরোপের ছোট্ট দেশ লাক্সেমবার্গে, কিন্তু রহস্য দানা বেঁধেছে অন্য জায়গায়। আশ্চর্যজনকভাবে এই বিমানগুলি
ইউরোপের আকাশসীমায় ঢুকতে দেখা যায়নি। তাছাড়া চীন আস্তে আস্তে ঢুকে পড়েছে ইরানের চাবাহার বন্দরেও। এই বন্দরে ভারতের বিপুল বিনিয়োগ রয়েছে, তা আগের একটি এপিসোডে আমি বলেছি। ওই চাবাহার বন্দরেও এখন চীনের কড়া নজর রয়েছে। চাবাহার বন্দরের খুব কাছেই নোঙর ফেলেছে চীনের নিরীক্ষণ জাহাজ। ইরানে কোনো রকম হামলা করতে এলেই তার আগাম সংকেত জানাবে এই জাহাজ। স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন ধরেই ইরান ভারতের পরম মিত্রই ছিল। প্রত্যেকটি ভারত পাক যুদ্ধে ইরান সবসময় থেকেছে ভারতের পাশে। ব্যতিক্রম শুধু 2025-এর অপারেশন সিন্দুর। আর তার কারণ মোদী সরকারের আমলে ভারতের বিদেশ নীতির আমূল পরিবর্তন। দেশের বিদেশ নীতির এই বদল নিয়ে ক্ষুব্ধ বিরোধী দল কংগ্রেস। এদিনই সোনিয়া গান্ধী ইংরেজি দৈনিকে একটি নিবন্ধ লিখেছেন। এটির শিরোনাম, ইট ইজ স্টিল নট টু লেট ফর ইন্ডিয়াস ভয়েস টু বি হার্ড। ভারতের বার্তা শোনানোর জন্য এখনো খুব বেশি দেরি হয়নি। তবে সরকারের পক্ষ থেকে জানা গেছে, ভারত ইরানকে বলেছে, আমরা মধ্যস্থতা করতে, শান্তির কথা বলতে রাজি আছি। আর তার উত্তরে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আগে ইসরায়েলের কাজকর্মের নিন্দে করুন। তবে ইরান ইসরায়েলের যুদ্ধের নবম দিনের সবচেয়ে বড় চমক দুটো। প্রথমটি হলো ইরানের মিসাইলের বৈচিত্র্য, এবং দ্বিতীয়টি হলো আমেরিকা এবং ইসরায়েলের বিখ্যাত দুই গুপ্তচর সংস্থাকে গুনে গুনে গোল দেওয়া। প্রথমে দ্বিতীয় খবরটাই বলি। ব্লুমবার্গ সংবাদ সংস্থা এর মধ্যে একটি উপগ্রহ চিত্র প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে ইরানের পরমাণু অস্ত্র কেন্দ্রের উপর প্রথম দুদিন ইসরায়েলি হানার যে খবর ব্যাপকভাবে প্রচার করেছিল ইসরায়েল এবং আমেরিকার সংবাদ মাধ্যম, তা আসলে পর্বতের মুশিক প্রসব। উপগ্রহ চিত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে ওই এলাকায় খুব একটা ক্ষতি সাধন করতে পারেনি ইসরায়েলের বোমারু বিমান এবং তাদের মিসাইল। ব্লুমবার্গ টিভির এই খবরে মোটামুটি কেঁপে গেছে ট্রাম্প প্রশাসন। এর উপর ইরান থেকে জানানো হয়েছে তাদের পারমাণবিক খনিজ তথা ইউরেনিয়ামের ভান্ডার একেবারে সুরক্ষিত রয়েছে। ইরানি কমান্ডার জানিয়েছেন, গত মার্চ মাসেই তাদের কাছে খবর এসে গিয়েছিল ইসরায়েল তাদের পরমাণু চর্চা কেন্দ্রে হামলা করতে পারে। সুতরাং তাদের পরমাণু কেন্দ্রের যাবতীয় খনিজ সম্পদ তারা নিরাপদে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যায়। এই খবরে একেবারে হতভম্ব হয়ে গেছে ট্রাম্প প্রশাসন এবং ইসরায়েলের সমর বিশেষজ্ঞরা। প্রশ্ন উঠেছে, তাহলে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলের মোসাদ বাহিনীর বিশ্বব্যাপী গুপ্তচরের নেটওয়ার্ক কি এবার ফেল করলো, ঠিক যেমন করেছিল হামাস আক্রমণের খবর জানতে না পেরে? তবে ট্রাম্পের 2 সপ্তাহের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়ার ঘোষণার কৌশল নিয়ে এখন প্রশ্ন উঠেছে খোদ ইসরায়েলের প্রশাসনের মধ্যে। ট্রাম্প যেভাবে শেষ মুহূর্তে এসে তাদের সাহায্যের সিদ্ধান্তকে লম্বা ঝুলিয়ে দেবেন তা আগে বুঝতে পারেনি নেতানিয়াহু এবং তার প্রশাসন। এই মুহূর্তে প্রতিদিনের যুদ্ধের যা আপডেট, তাতে আগামী 2 সপ্তাহের মধ্যে ইসরায়েলের ক্ষয়ক্ষতি কোথায় গিয়ে পৌঁছবে তা এখনো বোঝা যাচ্ছে না। ইসরায়েলের ভাড়ারের অস্ত্র কার্যত শেষ। ট্রাম্প কি চাইছেন ইসরায়েল এমন একটা অবস্থায় পৌঁছে যাক যেখান থেকে তারা কোনো শর্ত দিতে পারবে না আমেরিকাকে? ইসরায়েল বিনা শর্তের জায়গায় পৌঁছে গেলে আমেরিকার পক্ষে এই যুদ্ধ এড়ানো অনেকটা সহজ হবে। তবে ট্রাম্প বা ইউরোপিয়ান ইউনিয়নের বৃহৎ শক্তি এবং ইসরায়েলকে আরও একবার চমকে দিয়েছে ইরানের নতুন একটা মিসাইল। যে মিসাইলের কথা আমি প্রথমে বলেছি, এবার আসবো সেই বিষয়ে। পশ্চিম বিশ্বের নিষেধাজ্ঞার মুখে দীর্ঘদিন কাটিয়েছে ইরান, কিন্তু একেবারে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে তারা তাদের বিজ্ঞান চর্চাকে এমন স্তরে নিয়ে গেছে যে স্তম্ভিত এখন গোটা বিশ্ব। এর একটি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল প্রযুক্তিতে তৈরি একটি মিসাইল, যা লক্ষ্যবস্তুর কাছে যাওয়ার পরে তা থেকে বেরিয়ে আসে অসংখ্য ছোট ছোট বোমা, মিসাইল এবং বারুদ সম্পন্ন ড্রোন। এটিকে বলা হচ্ছে পুঞ্জ বোমা। গোটা এলাকা জুড়ে তা ছড়িয়ে যাবে এবং এর সবগুলো একসঙ্গে ফাটবেও না, কিছু ঘুমন্ত অবস্থাতে মৃত্যু ফাঁদ হয়ে থেকে যাবে। এরকম অস্ত্র এর আগে দুনিয়ায় কেউ দেখেননি। এর আগে ইরান প্রয়োগ করেছিল তাদের ফতে মিসাইল, যার গতিবেগ শব্দের 15 গুণ বেশি। সেটির কথাও আগে ভাবতে পারেনি ইসরায়েল। তবে ইরানের সমর বিশেষজ্ঞদের মতে তারা সবে তাদের শক্তির 30% প্রয়োগ করেছে। অর্থাৎ এ তো সবে ট্রেলার মাত্র, পিকচার এখনো বাকি আছে। ভাবুন তো, বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক এবং শক্তিশালী সামরিক জোট যদি মুহূর্তের মধ্যে পুরোপুরি অন্ধ হয়ে যায়, আর ঠিক সেই সময়েই পুরো বিশ্ব অর্থনীতির লাইফ সাপোর্টের সুইচটা যদি এমন একজনের হাতে চলে যায় যাকে ধ্বংস করার জন্য গত 11 দিন ধরে তারা পাগলের মতো বোমা ফেলছে। হ্যাঁ দর্শক, মধ্যপ্রাচ্যের আগুন এখন এমন এক রূপ নিয়েছে যা শুধু ওই অঞ্চল নয়, আপনার আমার পকেটের টাকা এবং বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ নির্ধারণ করতে যাচ্ছে। স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। আজ এমন কিছু ঘটনা ঘটেছে যা জিওপলিটিক্যাল ইতিহাসের বইয়ে নূতন করে লেখা হবে। গত 11-12 দিন ধরে ইসরায়েল আর ইরানের মধ্যে যে সরাসরি সংঘাত চলছে তা এখন আর নিছক মিসাইল আর ড্রোনের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা এখন পরিণত হয়েছে মাইন্ড গেম এবং ইকোনমিক ওয়ারফেয়ারে। দুই তরফ থেকেই এমন সব চাল চালা হচ্ছে যা সরাসরি সুপার পাওয়ারদের হাঁটু কাঁপিয়ে দিচ্ছে। আমি একদম পয়েন্ট টু পয়েন্ট আপনাদের সামনে পুরো চিত্রটা তুলে ধরবো, যাতে কোনো ধোঁয়াশা না থাকে। তাই কোনো অতিরিক্ত কথা নয়, চলুন সরাসরি খবরে ঢোকা যাক। আজকের ভিডিওতে আমরা মূলত 4টে গেম চেঞ্জিং বিষয় নিয়ে কথা বলবো। আজকের প্রথম বড় ব্রেকিং, ইসরায়েলের থার্ড আই বা তৃতীয় চোখ বলে পরিচিত হাইফার স্যাটেলাইট ও ইন্টেলিজেন্স সেন্টারে ইরানের সুসাইড ড্রোনের বিধ্বংসী হামলা। কিভাবে ইসরায়েলকে কার্যত অন্ধ করে দিল ইরান।
দ্বিতীয় খবর, স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালীতে সমুদ্রের নিচে ইরানের বারুদের জাল। কিভাবে গ্লোবাল ইকোনমির বোতামটা ইরান নিজের হাতে তুলে নিল এবং কেন ডোনাল্ড ট্রাম্প রাতে ঘুমাতে পারছেন না। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সেন্টকম বা আমেরিকান মিলিটারির দাবি, তারা বলছে ইরানের 16টি মাইন বিছানো জাহাজ তারা ধ্বংস করেছে। কিন্তু এর পেছনের আসল সত্যটা কি? তেলের দাম কি $200 পার ব্যারেলে পৌঁছাতে যাচ্ছে? দর্শক, শুরু করছি প্রথম পয়েন্ট দিয়ে। হাইফাতে ঠিক কি ঘটেছে একটু গভীরভাবে ভাবুন। ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধটা এতদিন ছিল মূলত পেশি শক্তির প্রদর্শনী, কিন্তু এখন ইরান সরাসরি ইসরায়েলের ব্রেন বা স্নায়ুতন্ত্রে আঘাত করতে শুরু করেছে। ইসরায়েলের হাইফা শহরে অবস্থিত ওফেক মিলিটারি ইন্টেলিজেন্স এবং স্যাটেলাইট সার্ভেলেন্স সেন্টার। দর্শক, এই ওফেক স্যাটেলাইট সিস্টেম হলো ইসরায়েলের জাদুকারী চোখ। পুরো মধ্যপ্রাচ্যে কোথায় কি নড়াচড়া হচ্ছে, ইরানের কোন ঘাঁটিতে কি প্রস্তুতি চলছে, এই সব কিছু ডেটা রিসিভ করা এবং প্রসেসিং করার নার্ভ সেন্টার হলো এই ওফেক। ইরানি ফোর্সেস দাবি করেছে এবং স্যাটেলাইট ইমেজেও তার প্রমাণ দিচ্ছে, তারা সুসাইড ড্রোন দিয়ে একদম নিখুঁতভাবে এই সেন্টারে আঘাত এনেছে। ড্রোনগুলো আঘাত করার পর সেখানে ভয়াবহ বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। দেখুন, তেহরান আর ইস্পাহানে আমেরিকা আর ইসরায়েল যে বোমাবর্ষণ করেছিল, এটা তার একটা সরাসরি এবং অত্যন্ত ক্যালকুলেটেড জবাব। বিল্ডিং ভাঙলে আবার বানানো যায়, কিন্তু ইন্টেলিজেন্স সার্ভারে আঘাত করার মানে হলো শত্রুকে অন্ধ করে দেওয়া। এর ফলে ইসরায়েলের অ্যাডভান্স ওয়েপেন প্রোডাকশন এবং আগাম নজরদারির যে একটা ক্ষমতা ছিল, সেই ক্ষমতায় একটা বিশাল ধাক্কা খেয়েছে। আর ঠিক এখানেই পাল্টে যাচ্ছে পুরো খেলা। আপনি যখন শত্রুর চোখ উপড়ে নেবেন, তখন সে যতই শক্তিশালী হোক না কেন, তার আক্রমণ আর নিখুঁত হবে না। ইরান ধীরে 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 ঠিক সেই স্ট্র্যাটেজিতেই এগোচ্ছে। এবার আসুন আজকের দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর খবরে। দর্শক, পৃথিবীতে তেলের যে সাপ্লাই চেন, তার সবচেয়ে সরু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গলার নলি হলো স্ট্রেট অফ হরমুজ। বিশ্বের মোট জ্বালানির তেলের প্রায় 20 থেকে 25% এই পথ দিয়ে যায়। আমেরিকান ইন্টেলিজেন্সের রাতের ঘুম হারাম হয়ে গেছে এটা দেখে যে ইরান এই হরমুজ প্রণালীর সমুদ্রের নিচে নেভাল মাইন বা বারুদি সুড়ঙ্গ বিছাতে শুরু করেছে। দেখুন, আকাশে ড্রোন বা মিসাইল উড়লে র্যাডার সেটা ধরতে পারে, আয়রন ডোম বা প্যাট্রিয়ট সিস্টেম দিয়ে সেটা ধ্বংস করা যায়, কিন্তু সমুদ্রের নিচে ঘাপটি মেরে থাকা নেভাল মাইন, এটা হলো সাইলেন্ট কিলার। এটা র্যাডারে ধরা পড়ে না। ইরান যদি এখানে কয়েক হাজার মাইন বিছিয়ে রাখে এবং শত শত ছোট স্পিড বোট দিয়ে ওই এলাকা ঘিরে ফেলে, তবে এটা মুহূর্তের মধ্যে একটা মৃত্যু ফাঁদে পরিণত হবে। ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ, যিনি কিনা সাধারণত হুঙ্কার দিতে ভালোবাসেন, তিনি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় এসে পোস্ট করে হুমকি দিয়েছেন এই বিষয়ে। তিনি কি বলেছেন শুনবেন? তিনি বলেছেন, ইরান যদি মাইন না সরায় তবে তাদের এমন পরিণতি ভোগ করতে হবে যা দুনিয়া আগে কখনো দেখেনি। কিন্তু একটু খেয়াল করুন দর্শক, ট্রাম্পের এই হুমকির পিছনে লুকিয়ে আছে চরম একটা ভয়। কারণ ট্রাম্প খুব ভালো করেই জানেন এই বোতামটা এখন আর ওয়াশিংটনের হাতে নেই, এটা তেহরানের হাতে। ট্রাম্প একদিকে যুদ্ধের হুমকি দিচ্ছেন, অন্যদিকে বলছেন তোমরা যদি মাইনগুলো সরিয়ে নাও, ভালো করে শুনবেন এই জায়গাটা, তোমরা যদি মাইনগুলো সরিয়ে নাও তবে আমরা শান্তির পথে হাঁটতে পারি। এটাকে আপনি কি বলবেন? গাজোয়ারি নাকি নিরুপায় একটা আত্মসমর্পণ? এবার আসি তৃতীয় পয়েন্টে। আমেরিকা কি চুপ করে বসে আছে? সে তো একদমই নয়। তারা দাবি করেছে হরমুজ প্রণালীর কাছে ইরানের যে ওই ছোট ছোট জাহাজগুলো ওই মাইন বিছাচ্ছিল, সেন্টকম বা আমেরিকান সেন্ট্রাল কমান্ড প্রি অ্যাম্পারেটিভ স্ট্রাইক করে সেরকম 16টি জাহাজ ধ্বংস করেছে। তারা এর ভিডিও ফুটেজও ছেড়েছে, যা আপনারা আমাদের স্ক্রিনে অলরেডি দেখে নিয়েছেন বা দেখছেন এই মুহূর্তে। কিন্তু সিরিয়াসলি বলুন তো, এটা কি আসলেই কোনো সমাধান হলো? ইরানের কাছে তো এরকম হাজার হাজার বোট আছে। আমেরিকা হয়তো 16টা ধ্বংস করেছে, কিন্তু জলের নিচে ইতিমধ্যে কতগুলো মাইন বিছানো হয়ে গেছে তার কোনো হদিশ পেন্টাগনের কাছে নেই। এক্সপার্টরা বলছেন, যদি ভুল করেও কোনো সুপার অয়েল ট্যাঙ্কার এই মাইনের সাথে ধাক্কা খায় এবং একটা বিস্ফোরণ ঘটে, তবে গ্লোবাল এনার্জি মার্কেটে এমন এক সুনামি আসবে যা সামলানোর ক্ষমতা খোদ ডোনাল্ড ট্রাম্পের নেই। তেলের দাম মুহূর্তে ব্যারেল প্রতি $150 থেকে $200 গিয়ে ঠেকবে। মানে আপনার আমার দৈনন্দিন জীবনের প্রতিটা জিনিসের দাম রকেটের মতো বেড়ে যাবে। আরব বিশ্ব থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা সবাইকে তখন বাধ্য হয়ে হয়তো হাঁটুর উপরে বসতে হবে। আমেরিকা এই মুহূর্তে হরমুজের আকাশে নেভি আর এয়ারফোর্সের চক্কর কাটাচ্ছে ঠিকই, কিন্তু সমুদ্রের নিচের ওই অদৃশ্য আতঙ্ক তাদের স্নায়ুর উপর প্রচণ্ড চাপ ফেলছে। এবার চতুর্থ এবং সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো আমেরিকার প্লে স্টেশন। দর্শক, যুদ্ধ শুধু গোলাগুলি দিয়ে হয় না, ইনফরমেশন বা তথ্যের যুদ্ধটাও সমান জরুরি। ওয়াল স্ট্রিট আর গ্লোবাল মার্কেট যখন ভয়ে কাঁপছে যে হরমুজ প্রণালী বন্ধ এই বুঝি হয়ে গেল, তখন আমেরিকার এনার্জি মিনিস্টার একটা বিশাল বড় টুইট করে বসলেন। তিনি অত্যন্ত গর্বের সাথে দাবি করলেন, আমেরিকান নেভির পাহারায় আমাদের অয়েল ট্যাঙ্কারগুলো নিরাপদে হরমুজ প্রণালী পার হয়েছে, চিন্তার কোনো কারণ নেই। তাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার, মার্কেটকে শান্ত করা
এবং নিজেদের ক্ষমতার জাহির করা। কিন্তু এরপর যা ঘটল তা আমেরিকার কূটনীতির ইতিহাসের চরম লজ্জা। ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ গালিবাফ গতকাল মাঝরাতে টুইট করে এর জবাব দিলেন। তিনি বললেন, আমেরিকান নেভির পাহারায় অয়েল ট্যাঙ্কার হরমুজ পার হয়েছে। হতে পারে, হয়তো আপনারা প্লে স্টেশনে ভিডিও গেম খেলছিলেন। কই, বাস্তবে তো এমন কিছুই ঘটেনি। আর ঠিক এখানেই পাল্টে যাচ্ছে পুরো খেলা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি এরপর সরাসরি এই আমেরিকান দাবিকে ফেক নিউজ বলে উড়িয়ে দিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, মার্কেট ম্যানিপুলেট করার জন্য আমেরিকার এই সস্তা প্রোপাগান্ডা কাজে আসবে না। আমেরিকা এই সস্তা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বাস্তবতা হলো, ইরানের সবুজ সংকেত ছাড়া একটা মাছ ধরার নৌকারও ক্ষমতা নেই ওই হরমুজ প্রণালী পার হওয়ার। এরপর এই চরম সত্যটা যখন প্রকাশ্যে চলে এলো, যেমন আমরা এখন আলোচনা করছি, আমরা সবাই জানতে পারছি, তো এরকম যখন সারা দুনিয়ার সামনে চলে এলো, তখন সারা দুনিয়া ব্যাপারটা বুঝে হাসাহাসি শুরু করলো। তখন অপমান সইতে না পেরে আমেরিকার ওই এনার্জি মিনিস্টার চুপচাপ তার পোস্টটি ডিলিট করে দিলেন। মানে দর্শক, ভাবা যায় একটা সুপার পাওয়ার দেশের মন্ত্রীকে নিজের মিথ্যাচারের কারণে আন্তর্জাতিক মঞ্চে এভাবে লেজ গুটিয়ে পালাতে হলো নাকি বাধ্য হলো, কোনটা বলবো? দেখুন, আব্বাস আরাগাচি সাহেব এটাও মনে করিয়ে দিয়েছেন যে টুইটারে ফেক নিউজ ছড়িয়ে হয়তো কিছুক্ষণ মার্কেট শান্ত রাখা যাবে, কিন্তু ইরানের দিক থেকে যে ধ্বংসের সুনামি ধেয়ে আসছে তা থেকে বাঁচার কোনো উপায় আমেরিকার নেই। প্রিয় দর্শক, তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে কিন্তু একটা জিনিস একদম স্ফটিকের মতো পরিষ্কার, এই যুদ্ধ আর ইসরায়েলের সীমানায় আটকে নেই। এই যুদ্ধের ভরকেন্দ্র এখন স্ট্রেট অফ হরমুজ। এটাই সেই গলার নলি, যেখান থেকেই এই যুদ্ধের সমাপ্তি লেখা হবে। আমেরিকা হয়তো আকাশে শক্তিশালী, কিন্তু এই মুহূর্তে সমুদ্রের ওই গভীরে ইরান যে বারুদের জাল বিছিয়েছে তা পুরো বিশ্বকে জিম্মি করে ফেলেছে। ডোনাল্ড ট্রাম্প এখন একটা মারাত্মক উভয় সংকটে, একদিকে তার ইগো, অন্যদিকে এই ধসে পড়তে থাকা বিশ্ব অর্থনীতি। আজকে দুপুরবেলা ইরানের সেন্ট্রালে মধ্য ইরানের একটা শহরে আরেকটা গার্লস স্কুলে হামলা হয়েছে। স্কুলটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই গার্লস স্কুলে হামলা নিয়ে গতকালকে বলেছিলাম, ট্রাম্প বারবার বলছে ইরান শিশুদেরকে গলা কেটে হত্যা করে, তারপরে নারীদেরকে পেট কেটে হত্যা করে। অথচ আমেরিকা নারী পেট কেটার গলা কাটা, যদি এটা সঠিক না, তারপরেও যদি বলি পেট কাটার গলা কাটা না, পুরোপুরি হচ্ছে দুমড়ে মুচড়ে একেবারে ধ্বংস করে দেয় শিশুদেরকে। মঙ্গলবার রাতে তেহরানের মেহরাবাদ বিমানবন্দর সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল এবং আমেরিকা। একই সময় ইসরায়েল এবং আমেরিকার উপসাগরীয় অঞ্চলে থাকা যে সমস্ত স্বার্থ এবং যে সমস্ত ঘাঁটিগুলো আছে সেগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। ইরান ইতিমধ্যে হরমুজ প্রণালীকে পুরোপুরি বন্ধ করার ঘোষণা দিয়েছে, তবে কয়েকটা দেশ এটার মধ্যে থেকে বেঁচে যাবে, তার মধ্যে বাংলাদেশ একটা, তার মধ্যে চীন একটা। চীনে এই যুদ্ধ চলাকালীন সময় হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পরেও চীনের 11টা জাহাজ হরমুজ প্রণালী থেকে বের হয়ে যেতে পেরেছে। ওয়াশিংটনের রাজনৈতিক চাপ বাড়ছে, এটা বলছে আল জাজিরা, যে ওয়াশিংটনে অর্থাৎ আমেরিকার উপরে রাজনৈতিক চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা অর্থাৎ যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান এবং সিনেটররা যুদ্ধের লক্ষ্য নিয়ে খোলাখুলি একটা ডিবেট এবং ব্রিফিং এর দাবি করেছে, যে সরকার এই গোপনে ব্রিফিং করা দরকার নেই, মিডিয়ার সামনে এটা করবে। কারণ এবং তাদের কথা হচ্ছে মার্কিন সৈন্যদের হতাহতের হতাহতের সংখ্যাটা আমাদেরকে সঠিকভাবে জানানো দরকার। তারাও মনে করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে বিভিন্ন দেশ কতগুলো মার্কিন সৈন্য নিহত হয়েছে এ ব্যাপারে সঠিক তথ্য দিচ্ছে না। আর তাদের আরেকটা প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিকভাবে এই যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং দেশ বারবার বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে স্কুলকে টার্গেট করেছে এবং সেখানে প্রায় 200-র মতো শিশু নিহত হয়েছে, এই ঘটনাটা তদন্ত করে এটার বিচার করা দরকার, এটাও মার্কিন কংগ্রেসে অনেকেই বলছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি বলছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক অবকাঠামোগুলোতে হামলা চালাচ্ছে ইচ্ছাকৃতভাবে। এবং তিনি বলছেন যে এই হামলার লক্ষ্যবস্তুর মধ্যে কি কি আছে, বসতবাড়ি আছে, স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে, জনগণের যে সমস্ত সেবা কেন্দ্র সেগুলো আছে। তেহরানের একটা আবাসিক এলাকায় গতরাতে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলি বিমান বাহিনী বড় ধরনের হামলার ধাপ নিয়ে এসেছে এবং সেটার অংশ হিসেবে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। ইরানের রেড ক্রিসেন্ট বলছে একটা আবাসিক ভবনে হামলা হয়েছে এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকা পড়া মানুষজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড বলছে যে তারা গত রাতে যে হামলা করেছে সেখানে খোরামশাহর ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং 3 ঘন্টারও বেশি সময় ধরে। এর আগে আমরা শুনেছি যে ইসরায়েলের উপরে আক্রমণ আসছে, ইসরায়েল সাইরেন বাজাচ্ছে, কিন্তু সেই সাইরেনের শব্দ হচ্ছে 2-3 মিনিটের মধ্যে, কখনো 30 সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যায়, মানে আক্রমণের ধাপটা শেষ। কিন্তু এবার ইরান বলছে 3 ঘন্টারও বেশি সময় ধরে তারা আক্রমণ চালিয়েছে ক্ষেপণাস্ত্র দিয়ে। অর্থাৎ গত 3-4 দিন ইরানের আক্রমণ যে কিছুটা কমে গিয়েছিল সেটা গত রাতে আরো বেড়েছে বলা যায়। এই আক্রমণের লক্ষ্যবস্তু ছিল তেল আবিব, হাইফা এবং পশ্চিম জেরুজালেম। এছাড়াও ইরাকের ইরবিল, বাহরাইনের রাজধানী মানামা এবং অন্যান্য উপসাগরীয় যে অঞ্চলগুলো, যে এলাকাগুলো, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, এগুলোর মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও আক্রমণ করেছে ইরান। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী
পিট হেগসেট বলেছেন যে মঙ্গলবার হতে পারে হামলার সবচেয়ে তীব্র দিন। সেই মঙ্গলবার দিনটা চলে গেছে। ইরানে রাজধানী তেহরানের অন্তত 8টি জেলায় হামলা হয়েছে এবং বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের আরো কয়েকটি শহরেও হামলা হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফাজল শেখারচি বলেছেন আবাসিক এলাকায় হামলার জবাব দেওয়া হবে, আবাসিক এলাকায় হামলা করে। এবং ইরানের পুলিশ প্রধান আহমেদ রেজা রাদান বলেছেন যারা দেশের শত্রুদের সমর্থন করবে তাদের আর এখন আমরা প্রতিবাদকারী বলবো না, তারা এখন শত্রু হিসেবেই বিবেচিত হবে এবং শত্রুদের সাথে আমরা যে আচরণ করি তাদের সাথে সেই আচরণই করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে যে ইরানের তেলের ডিপোগুলোতে যে হামলা হচ্ছে, এই হামলার পরে দূষিত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তেল স্থাপনাগুলো থেকে আগুন এবং তৈরি ঘন ধোঁয়া বৃষ্টির মেঘের সাথে মিশে বিষাক্ত দূষণ বহনকারী বৃষ্টি তৈরি করতে পারে। এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা, এটাকে কেউ অ্যাসিড বৃষ্টি বলে, কেউ হচ্ছে টক্সিক রেইন বলে, কেউ হচ্ছে দূষিত বৃষ্টি বলে। এটাই হচ্ছে মূলত এই ইরানে তেলের ডিপোগুলোতে ব্যাপক পরিমাণে মার্কিন ইসরায়েলি হামলার পরে ঘটার সম্ভাবনায় থাকা একটা ঘটনা। উপসাগরীয় দেশগুলোর পরিস্থিতি কি? সৌদি আরবের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে তারা ইরানের ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একাধিক হামলা গতরাতে প্রতিহত করেছে এবং সেই হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল পূর্বাঞ্চলে প্রিন্স সুলতান সামরিক বিমান ঘাঁটি। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে কাতারের দিকে ছোড়া একটা নতুন ক্ষেপণাস্ত্র হামলা কাতার প্রতিহত করেছে এবং কাতার পুরো দেশ জুড়ে বাসিন্দাদেরকে ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের নতুন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মোকাবিলা করেছে। এই পুরো যুদ্ধ জুড়ে সংযুক্ত আরব আমিরাত যেটা বলছে যে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে ভালো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি, অর্থাৎ ইসরায়েলের পর। মঙ্গলবার তাদের কথা অনুযায়ী যে 26টি ড্রোন তারা ভূপাতিত করেছে, কিন্তু এই 26টি ড্রোন ভূপাতিত করতে পারলেও 9টি ড্রোনকে তারা ভূপাতিত করতে পারে নাই। সেগুলো আরব আমিরাতের ভিতরে ঢুকে বিভিন্ন জায়গায় আঘাত এনেছে। বাহরাইনে জরুরি সাইরেন বাজানো হচ্ছে বিভিন্ন সময়। গতরাতে 4টি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে বাহরাইনে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ইরানি এই হামলার বিরুদ্ধে প্রতিরক্ষা জোরদারের বিষয় নিয়ে আলোচনা করেছেন। খুব সম্ভবত সৌদি আরবকে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বলার এবং বোঝানোর চেষ্টা করছে যে তুমি হচ্ছে এই মধ্যপ্রাচ্যের বড় ভাই, বিগ ব্রাদার মোড়ল, তুমি মধ্যপ্রাচ্যের দেশগুলো নিয়ে আমাদের সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার একটা বিবৃতি দাও এবং ঘোষণা দাও, কিন্তু এখনো পর্যন্ত তারা দিচ্ছে না। কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খুলাইফি মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফিরে আসতে হবে। এই যুদ্ধ শুরুর পর এই প্রথম কাতার থেকে আলোচনায় ফিরে আসার কথা শোনা গেল। কাতার এতদিন পর্যন্ত বলেছিল আমরা কোনো আলোচনার মধ্যে নাই, ইরানের সাথে যোগাযোগ করছি না এবং আলোচনার মধ্যস্থতা করার মতো পরিস্থিতিতেও আমরা নাই। এখন কাতার বলছে যে আমরা আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের শত্রু না এবং প্রতিবেশী দেশগুলোর উপরে হামলা কারো জন্যই লাভজনক না, এটা কাতার বলছে। সংযুক্ত আরব আমিরাতের রুয়াইস তেল শোধনাগার, যেটা বিশ্বের প্রায় সবচেয়ে বড় তেল শোধনাগারগুলোর একটি, সেটাতে একটা ড্রোন হামলা হয়েছে গতরাতে। ড্রোন হামলার পরে সতর্কতামূলকভাবে সেখানে কিছু কার্যক্রম বন্ধ আছে। কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক পরিমাণে হামলা করেছে ইরানের বিপ্লবী গার্ড এবং কুয়েতের শুধুমাত্র একটা ঘাঁটিতেই কমপক্ষে 2-3টা ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, যদিও কুয়েত কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলে নাই। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড কর্পোরেশন জানিয়েছে অন্তত 2টা জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র গতকাল আঘাত এনেছে এবং সেই আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর একটা ছিল দুবাইয়ের কাছে, আরেকটা ছিল হরমুজ প্রণালীতে। দুবাইয়ের কাছে বলতে পারস্য উপসাগরে, আরেকটা ছিল হরমুজ প্রণালীতে। ইরানের সশস্ত্র বাহিনী হুমকি দিয়েছে, তারা বলেছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকগুলোকে আমরা টার্গেট করব। মানে নতুন টার্গেটের শুরুতে কি ছিল রাডার, দ্বিতীয় কি ছিল সামরিক স্থাপনাগুলো, তৃতীয় ছিল হচ্ছে হোটেল এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো বা হোটেল এবং আবাসিক এরিয়াগুলো। এখন চতুর্থ পর্যায়ে এসে ইরান বলছে যে আমরা অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকগুলোকে আঘাত করব। অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকার মধ্যপ্রাচ্যে যেই সমস্ত তাদের সাথে সংশ্লিষ্ট ব্যাংক এবং অর্থনৈতিক সেন্টারগুলো আছে সেগুলোতে আঘাত করার হুমকি দিয়েছে ইরান। এটা নতুন ধাপে নিয়ে যাবে এই যুদ্ধকে। এখন এই যুদ্ধ চলাকালীন যে পরিস্থিতি এখন সামনে আসছে সেটা হচ্ছে যে ইসরায়েলের গতরাতে যে হামলাগুলো হলো সেই হামলা এবং পাল্টা হামলাগুলো নিয়ে যে কথাগুলো আমরা বলতে পারি সেটা হচ্ছে যে এই যুদ্ধ এখনো পর্যন্ত কোনো জায়গায় থামার কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না এবং বিপ্লবী গার্ড যেভাবে হুমকি দিয়ে আসছে, দেখুন এখানে বিপ্লবী গার্ড এখন বলা যায় যে পুরো ইরানের পুরো ক্ষমতা, এটা অনেক জায়গা হয়তো আপনারা দেখবেন আর 2-1 ঘন্টা বা 2-4 ঘন্টা পরে, যে বিপ্লবী গার্ড হচ্ছে ইরানের পুরো ক্ষমতা দখল করেছে, এরকম একটা কথা। অর্থাৎ ইরানের রাষ্ট্রপতি দেখবেন বিবৃতি দেয় হচ্ছে সর্বোচ্চ ধর্মীয় নেতার কথা বলে,
যে সর্বোচ্চ ধর্মীয় নেতা এই কথাটা বলেছে। ইরানের বিভিন্ন যে রাজনৈতিক বা সর্বোচ্চ নেতারা আছেন তাদের যে বক্তব্যগুলো দেখবেন সেই বক্তব্যগুলো হচ্ছে বিপ্লবী গার্ডের যে ধরনের বক্তব্য সেটার কাছাকাছি বা সেই রকম বক্তব্য। অর্থাৎ ইরান এখন কার্যত পরিচালনা করছে বিপ্লবী গার্ড, এরকম একটা পরিস্থিতি। অর্থাৎ যুদ্ধ পরিস্থিতিতে ইরান বিপ্লবী গার্ডের অধীনে চলে গেছে, এরকম একটা কথা অনেকেই বলছেন। সুতরাং এই যে ইরান খোররাম শহর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানছে, এই জায়গাটাতে একটু যেতে চাই। যে এই খোররাম শহর ক্ষেপণাস্ত্র এমন একটা মিসাইল, যেই মিসাইলটা তার আঘাতের কাছে, তার লক্ষ্যবস্তুর কাছাকাছি এসে তার মাথা থেকে অনেকগুলো ভিন্ন ভিন্ন হচ্ছে ছোট ছোট মিসাইল বা ওয়ারহেড চলে যায়, ছোট মানে বিস্ফোরক। এইগুলো হচ্ছে বিভিন্ন জায়গায়, ধরেন একটা থেকে যদি 12টা 13টা 15টা 20টা বিস্ফোরক বেরিয়ে যায় এবং তারা ভিন্ন জায়গায় গিয়ে আঘাত হানে, তখন হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম তাদেরকে আঘাত করতে পারে না। এখন এই যে জিনিসটা, এটা ইরান কোত্থেকে পেল? এটা ইরান পেয়েছে হচ্ছে উত্তর কোরিয়ার কাছ থেকে। অর্থাৎ উত্তর কোরিয়ার কাছ থেকে ইরান টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে এই কাজটা করেছে। আমরা জানি যে উত্তর কোরিয়ার সাথে ইরানের দীর্ঘদিনের কি আছে, প্রযুক্তি সহযোগিতা চুক্তি, এবং তারা এই সহযোগিতা করে আসছে। ইরানের এই যে ব্যাপক পরিমাণে মিসাইলের দিকে আগানো, মিসাইলের দিকে যাওয়া এবং মিসাইল নিয়ে যে এত গবেষণা, এই ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা করছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার মুসুদান ক্ষেপণাস্ত্রের সাথে এই ইরানের খোররাম শহর ক্ষেপণাস্ত্রের মোটামুটি মিল আছে।